কতটা লোভী হয়ে গেছে আজকের মানুষ, যে টাকার লোভে যা কিছু করতে প্রস্তুত। ভালো মন্দ বা সঠিক ভুল কিছুরই পরোয়া করে না। কেউ টাকার লোভে আপনজনকে খুন করছে, আবার কেউ তান্ত্রিকদের চক্কর কাটছে। আজকের দিনে মানুষ এতটা নিচে নেমে গেছে যে তাদের থেকে লক্ষ গুণ ভালো আজকের ভূত প্রেত। আরে একটু দয়া আর অনুভূতি তো এই ভূত প্রেতের মধ্যেও থাকে। যখন সবাই সঙ্গ ছেড়ে দিয়েছিল, তখন এমন কেউ এসে সাহায্য করেছিল যার আশা কেউ করতে পারেনি। এমনই কিছু দেখতে পাবেন আজকের গল্পে। এটি নরংপুর গ্রামে বসবাসকারী খাত্রী পরিবারের গল্প। মুকেশ খাত্রী তার স্ত্রী মাধবী এবং ছেলে অনুজকে নিয়ে নরংপুর গ্রামে থাকতেন। তিনি পেশায় একজন স্বর্ণকার ছিলেন। গ্রামে মুকেশের অনেক জমিজমা ও সম্পত্তি ছিল। সে তার পরিবার নিয়ে খুশি জীবনযাপন করছিল। মুকেশ প্রায় তার কাজের জন্য শহরে যেতেন এবং সন্ধ্যায় তার বাড়ি ফিরে আসতেন। কিন্তু একদিন অনেক রাত হয়ে গেলেও মুকেশ বাড়ি ফেরল না। মাধবী ফোন করলো মুকেশের খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু মুকেশ মাধবীর ফোন ধরল না। এবার মাধবীর চিন্তা আরো বেড়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর মাধবী আবার ফোন করলো মুকেশকে। হ্যালো, এত দেরি হয়ে গেল, তুমি এখনো বাড়িতে আসলে কেন? তুমি আমার ফোনটা ধরছো না কেন? কখন থেকে ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আরে বৌদি, আমি জানি না আপনি কে বা এই লোকের সাথে আপনার কি সম্পর্ক। শুধু দয়া করে এই লোকের বাড়িতে জানিয়ে দেবেন যে এই লোকের হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে সে আর বাঁচবে না। এই কথা শুনে মাধবী চিৎকার করে উঠল এবং মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। 7 বছরের নিষ্পাপ অনুজ বুঝতেই পারল না যে কি হলো। মায়ের এই অবস্থা দেখে সেও জোরে জোরে কাঁদতে লাগলো। এখন মাধবীর স্বামী এবং বাবা ছায়া চিরতরে চলে গেল অনুজের মাথা থেকে। হাসি খুশি একটা পরিবারের শোকের ছায়া নেমে এলো। দুঃখের পরিবেশে কয়েকটা দিন কেটে গেল। সমস্ত আত্মীয় স্বজন নিজের নিজের বাড়ি ফিরে গেল। মুকেশের স্মৃতির সাথে এখন মাধবী এবং অনুজ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল হলেই অনুজ স্কুলে চলে যেত আর মাধবী মুকেশের স্মৃতি মনে করে কাঁদতে থাকত। মুকেশ চলে যাওয়ার পর এখন তার দোকানেও তালা লাগানো। বাড়িতে মুকেশই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, কিন্তু এখন আর সে নেই। এখন মা আর ছেলে দুজনেই নিজেদের ভরণ পোষণ করতে শুরু করলো। প্রায় 7-8 মাস কেটে গেল। স্বাভাবিক হওয়ার বদলে মাধবী আরো বেশি বিষণ্ণ হয়ে পড়ল। দুধ ফোটাতে গিয়ে ছেড়ে দিত, কখনো জলের কল। এখন সে খুব একটা কথাও বলে না, আর নাই তার মুখে কোনো হাসির ঝলক। একদিন অনুজ স্কুল থেকে আসার সাথে সাথে মাধবী মেঝেতে পড়ে থাকতে দেখলো, আর তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল, হাতে একটা শিশি। মা, মা, ওঠো না মা, কি হয়েছে মা? কিছু তো বলো, চোখ খোলো না মা। অনুজের অনেক চেষ্টা সত্ত্বেও মাধবী সাড়া দিল না। সে বাইরে দৌড়ে গিয়ে তার আন্টিকে ডেকে নিয়ে আসতে গেল। তার আন্টি মাধবীর এই অবস্থা দেখে বুঝতে পারলো যে সে আর পৃথিবীতে নেই। বাবার পর মাধবী ছিল তার নিষ্পাপ ছোট ভাইয়ের মতো একমাত্র ভরসা, কিন্তু এখন সেও তার কাছ থেকে দূরে চলে গেছে।
বাবা মা চলে যাওয়ার পর অনাথ অনুজ একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে স্কুল যাওয়া বন্ধ করে দিল, দিন রাত বাড়িতে একা একা থাকে, শুকনো কিছু খাবার খেয়ে দিন কাটায়। কয়েকটা মাস কেটে গেল। একদিন রাতে অনুজ তার বাড়িতে ঘুমোচ্ছিল, যখন অনুজের বাড়িতে হঠাৎ অজানা পায়ের শব্দ হলো। শব্দটা এতটাই জোরে ছিল যে অনুজ ঘুম থেকে জেগে উঠল। এখন অনুজ ভয় পেয়ে গেল। সে এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে ভাবলো হয়তো এটা কোনো মনের ভুল। তারপর সে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ করতেই আবার সেই অজানা পায়ের ঠক ঠক শব্দ শুনতে পেল। এবার সেটা আরো ভয়ঙ্কর শব্দ। সেই পায়ের শব্দের সাথে সাথে ভয়ানক চিৎকারের আওয়াজ। অনুজ চোখ খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। অনুজের সামনে ভয়ঙ্কর একটা কাঁচা কালবা দাঁড়িয়েছিল, বড় একটা ছুরি হাতে। সে অনুজের দিকে তাকিয়েছিল। অনুজ এত ভয় পেয়ে গেছিল যে তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। এরপর সেই কাচ্চা কালবা ধীরে ধীরে অনুজের দিকে এগোতে লাগলো। অনুজ বুঝতে পেরেছিল এখন তার শেষ কাছাকাছি। সাহস সঞ্চয় করে অনুজ বলতে লাগলো, তুমি কে এবং আমার কাছ থেকে কি চাও? আমি আমি হলাম মৃত্যুর সওদাগর এবং লোকে আমাকে কাচ্চা কালবা বলে। আমার উচ্চতায় যেও না, পুরো 60 বছর পুরনো কালবা আমি। আজ তোমাকে মেরে তোমার গরম গরম রক্ত খেয়ে আমার তৃষ্ণা মেটাবো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ভুলটা কি? প্রথমে আমার বাবা দুর্ঘটনায় মারা গেলেন, আর এখন আমার মা। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে তাহলে কেন তুমি আমার জীবন নিতে চাও? দয়া করে একজন অনাথের উপর দয়া করো। আমিও তো তোমার মতো একটি বাচ্চা। অনুজ কাঁদতে থাকে, প্রাণ ভিক্ষা করতে থাকে। অনুজের এই অবস্থা দেখে কাচ্চা কালবার মন গলে গেল। দেখো, আমিও বাধ্য। অনেক বছর আগে এক রাতে আমার মা বাবার সাথে আমার মামার বাড়ি যাচ্ছিলাম, আর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমাদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই দুর্ঘটনায় আমার মা বাবা ঘটনাস্থলেই মারা গেলেন, আর আমি অজ্ঞান হয়ে রাস্তার ধারে পড়ে গেলাম। আমাদের সাহায্য করার মতো কেউ ছিল না। ঠিক সেই সময় রাতে এক তান্ত্রিক সেখানে এসে আমাকে তুলে নিয়ে যায় তার গুহায়। সেখানে সে তার তন্ত্রমন্ত্র দিয়ে আমার প্রাণ বের করে আমাকে কাচ্চা কালবা বানিয়ে ফেললো, আর আর আমার শরীর পুড়িয়ে আমার অস্থিগুলো একটা মাটির পাত্রে ভরে দিল। তারপর সেই তান্ত্রিক আমার উপর পুরো নিয়ন্ত্রণ নিল। সে যা কাজ দেয় আমাকে তাই করতে হয়। যতদিন পর্যন্ত তার কাছে ওই মাটির পাত্রগুলো থাকবে, আমি তার দাস থাকব। এখন সেই তান্ত্রিকই আমাকে তোমাকে মারার কাজ দিয়েছে। তোমার মৃত্যুর পর সে তোমাকেও আমার মতো দাস বানিয়ে রাখবে। কে জানি সে এমন কতজনকে আর মেরে দাস বানিয়ে রেখেছে। কিন্তু কিন্তু আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে কেন সে আমাকে মারতে চায়? আসলে সেই তান্ত্রিক খুবই লোভী এবং টাকার বিনিময়ে সে মানুষকে মেরে ফেলে, আর মারার জন্য সে তাদের সাহায্য নেয় যাদের সে প্রেত এবং পিশাচে পরিণত করেছে। কিন্তু আমি তো সেই তান্ত্রিককে চিনিও না। আমি তার কি ক্ষতি করেছি বলো না।
তাহলে শোনো, আমি বলছি তোমায়, এইসব সমস্যার মূল কারণ তোমার ওই চাচি। তোমার চাচির নির্দেশেই সেই তান্ত্রিক তোমার বাবার অ্যাক্সিডেন্ট করিয়ে তার প্রাণ নিয়েছিল। আর যেদিন তুমি স্কুলে ছিলে সেদিন তোমার চাচি জলে বিষ মিশিয়ে তোমার মাকে খাইয়ে দিয়েছিল এবং বিষের বোতল তোমার মায়ের হাতে রেখে এমন দৃশ্য তৈরি করেছিল যে যা দেখে মনে হবে তোমার মা আত্মহত্যা করেছেন। এবং আজ পর্যন্ত তোমার চাচির নির্দেশেই তান্ত্রিক সব কাজ করে এসছে। আমাকেও আজকে এখানে তোমার চাচি বলেছে মারতে তোমাকে। তোমার চাচা চাচির নজর ছিল তোমার জমি জমার ওপর, কিন্তু তুমি এবং তোমার মা বাবা বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন কিভাবে পূর্ণ হতো সেটা অর্জনের জন্যই তারা তান্ত্রিকের সাহায্য নিয়েছিল এবং সেই তান্ত্রিক টাকা নিয়ে এসব কাজ করছিল। তার নিজের কাকা কাকিমার সত্যিটা জানার পর সে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দেখো, আমি তান্ত্রিকের মন্ত্রের কারণে ফেঁসে গেছি, কিন্তু তুমি যদি আমার উপর গঙ্গা জল ঢেলে দাও তাহলে আসন্ন অমাবস্যা পর্যন্ত আমি তার মন্ত্রের চক্র থেকে মুক্তি পাবো। কাচ্চা কালুয়ার পরামর্শে অনুজ সঙ্গে সঙ্গে ঘরে রাখা গঙ্গার জল এনে কালুয়ার গায়ে ঢেলে দিল। গঙ্গার জল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালুয়ার কিছু সময়ের জন্য তান্ত্রিকের কবল থেকে মুক্তি পেল। এখন কয়েকদিনের জন্য আমি মুক্ত। এখন আমি তোমাকে আর মারবো না। আমার এই পৃথিবীতে কেউ নেই। আজ থেকে তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো এবং এখন আমি তোমার সাথে হওয়া অত্যাচারের প্রতিশোধ অবশ্যই নেব। এটা দেখে আর শুনে অনুজ সত্যি খুব খুশি হয়ে গেল। তুমি চিন্তা করো না, আমি একটা উপায় খুঁজে বের করবই এবং তোমাকেও সেই তান্ত্রিকের চক্র থেকে চিরতরে মুক্ত করে দেব বন্ধু। অনুজ কি পারবে চিরকালের জন্য তান্ত্রিকের কবল থেকে কাচ্চা কালুয়াকে মুক্ত করতে? অনুজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ কে নেবে? এরপর সেই ভণ্ড তান্ত্রিকের কি হলো জানার জন্য দেখতে থাকুন কাচ্চা কালুয়া ভাগ 2।